আলমগীর টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স। আজকের ভিডিওতে থাকছে কিভাবে বেজলাইন টুলস ব্যবহার করে চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের কোডিং বা রেকর্ড সংরক্ষণ করবেন। তো গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে কিভাবে কোডিং করবেন বা রেকর্ড সংরক্ষণ করবেন। তো টুলস ব্যবহার করে শিক্ষার্থীর শিখন অবস্থা যাচাই ও মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ করার জন্য একটি রেকর্ড সংরক্ষণ ফর্ম রয়েছে, যেটা আমরা তৃতীয় শ্রেণীটা দেখেছিলাম। চতুর্থ শ্রেণীর জন্য একটা ফর্ম রয়েছে, চলেন আমরা ফর্মটা একটু দেখি। এই হচ্ছে চতুর্থ শ্রেণীর ফর্ম। দেখেন এখানে শিক্ষার্থীর শিখন অবস্থা যাচাই ও রেকর্ড সংরক্ষণ 2025, বিষয় বাংলা, শ্রেণী চতুর্থ। এই যে রেকর্ড সংরক্ষণ ফর্মটি, এটা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ঠিক একই রকম, এবং এই যে সূচকগুলি রয়েছে সবগুলো সূচকও কিন্তু ঠিক একই রকম। শুধু ব্যবধান হচ্ছে আমাদের বেজলাইন টুলস যে রয়েছে সেই টুলস এর মধ্যে একটু ব্যবধান রয়েছে। তাই আপনি বাংলা কোডিং এর ক্ষেত্রে একেবারে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী একই নিয়মে আপনি করতে পারবেন। তাহলে চলেন আমরা কোডিংটা একটু দেখি। দেখেন এখানে শিক্ষকের নাম রয়েছে, যিনি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে ক্লাস নেন তিনি কিন্তু এখানে তার নাম লিখবেন এবং যাচাইয়ের তারিখ লিখবেন, যে তারিখে যাচাই করেছেন সেই তারিখটা এখানে লিখে দিবেন। দেন আপনি নিচে চলে আসবেন, যতটা পাতা থাকবে ঠিক ততটা পাতার নিচেই আপনি মূল্যায়নকারী স্বাক্ষর দিবেন, যিনি মূল্যায়ন করেছেন, অর্থাৎ শ্রেণী শিক্ষক যিনি মূল্যায়ন করেছেন তার স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে এখান থেকে শুরু করবেন। দেন এখানে দেখেন বাংলার পঠন দক্ষতা এবং বাংলা লিখন দক্ষতা। পঠন দক্ষতার মধ্যে যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা জানি, সূচকগুলোর নাম আমরা জানি, বর্ণ জ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দ ভান্ডার, সাবলীলতা, বোধগম্য, অনুসিদ্ধান্ত। তারপরে লিখন দক্ষতার মধ্যে রয়েছে দেখেন সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা ও বানান, বিরাম চিহ্ন, ব্যাকরণ জ্ঞান। এখন আমরা এই যে বর্ণ জ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দ ভান্ডার, এই তিনটার কোডিং করব। কোডিং করার জন্য আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের বেজলাইন টুলস যে রয়েছে চতুর্থ শ্রেণীর সেই বেজলাইন টুলসটাতে। তো চলেন আমরা বেজলাইন টুলসটাতে যাই। তো এই হচ্ছে চতুর্থ শ্রেণীর বেজলাইন টুলস। এখন এখানে শিক্ষার্থী বিদ্যালয়ের নাম নিজে লিখবে এবং শিক্ষার্থীর নাম লিখবে, সে এখানে ছেলে নামে সেটা সে টিক মার্ক দিবে এবং রোল নাম্বার, শাখা সে নিজে লিখবে। তো এখন আমাদের প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বর্ণজ্ঞান। তো বর্ণজ্ঞানের জন্য আমরা কোথা থেকে বর্ণজ্ঞানটা এখানে যাচাই করব। এখন আমরা একটু নিচে যাই, দেখি বর্ণজ্ঞানটা কোথায় আছে। এই যে দেখেন 6 নং প্রশ্নে দেখেন বর্ণজ্ঞান রয়েছে আশ্বিন। তাহলে এবার শৈব যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে গঠিত। এখন এখানে দেখেন কতে রয়েছে ব যুগ স, খতে রয়েছে স যুগ র। তো এভাবে এখানে 4টা দেওয়া আছে। যদি এখন এখানে সে সঠিকটাতে টিক দিতে পারে, সঠিকটাতে যদি সে টিক দেয় তাহলে কিন্তু সে এখানে অতি উত্তম। তো এখানে দেখেন সে শুধু 3টা উত্তর করতে পারবে, হয় সে অ্যান্সার করবে না, না হয় সে উত্তর সঠিক দিবে, আর না হয় সে ভুল করবে। এই 3টাই তো, এর বাইরে কিন্তু সে কিছুই করতে পারবে না। এখন আমার ওই যে শিক্ষার্থী যদি সে সঠিক উত্তর দেয় তাহলে সে অতি উত্তম, অর্থাৎ কোডিং এ সে 4 পাবে। এখন যদি সে ভুল উত্তর দেয় তাহলে সে 0 পাবে, আর যদি সে এখানে টাচ না করে তাহলে তাকে কোডিং এ আমরা 9 দিব। তারপরে আমাদের রয়েছে ধ্বনি সচেতনতা। তো ধ্বনি সচেতনতার জন্য আমরা কিন্তু ওই যে একটা অনুচ্ছেদ দেখেছি প্রথমে, এই যে অনুচ্ছেদটা রয়েছে এখানে, এই অনুচ্ছেদটা যদি আমরা শিক্ষার্থীদেরকে পড়তে দিই তাহলেই কিন্তু আমরা এখান থেকে ধ্বনি সচেতনতাটা নিয়ে আসতে পারবো। অর্থাৎ শিক্ষার্থী যদি এখানে পড়ে তখন কোনটা কিভাবে উচ্চারণ করলো, কোনটা কিভাবে, কোনটার ধ্বনি সে কেমন ভাবে বললো, এটা কিন্তু আমরা এখান থেকে তার ধ্বনি সচেতনতা নির্বাচন করতে পারবো এবং মূল্যায়ন করতে পারবো এখান থেকে। তো রিডিং পড়ার মাধ্যমে কিন্তু আমরা ধ্বনি সচেতনতা নির্বাচন করতে পারি। এখন যদি ধরেন সে একেবারে পড়তে পারলো না তাহলে আমরা কি করব, তাকে 9 দিব। আর যদি সে পড়তে পারছে, ভুল হয়েছে, তাহলে আমরা জানি যে ভুল হইলে 0। পড়তে পারছে কিন্তু মোটামুটির চেয়ে নিচে, অর্থাৎ চলতি মানের চেয়ে নিচে, তো চলতি মানের চেয়ে নিচে হলে 1, আর পড়তে পারছে মোটামুটি হয়েছে, তার মানে চলতি মান হয়েছে, চলতি মান হলে 2। আর যদি সে মোটামুটির চেয়ে একটু ভালো পারে তাহলে উত্তম, উত্তম হলে 3। আর যদি সে একেবারে ভালোভাবে পড়তে পারে, সকল ধ্বনি বোঝা যায়, সবকিছু বোঝা যায়, তাহলে কিন্তু আমরা এখানে তাকে একেবারে অতি উত্তম অর্থাৎ 4 দিতে পারি। তো এখন আসি আমরা শব্দ ভান্ডারে। তো শব্দ ভান্ডারের জন্য আমরা এখানে দেখি একটু ডান পাশ বাম পাশ কোথায় আছে। দেখেন এই যে 2 নম্বরে রয়েছে, এখানে দাগ টেনে বাম পাশের শব্দের সাথে ডান পাশের সঠিক সমার্থক শব্দ মিল করি। তাইলে শব্দ ভান্ডার যদি ভালো থাকে তাহলে কিন্তু সে এই যে ডান পাশ বাম পাশ সে মিলাইতে পারবে। দেখেন কদর, এখানে কদর কোনটার সাথে মিলবে, মান্য, সম্মান, খাতির। তো এইগুলো যদি সে মানে মিলাইতে পারে, টেনে টেনে প্রত্যেকটা যদি মিলাইতে পারে তাহলে কিন্তু সে সবগুলো যদি সঠিক হয় তাহলে অতি উত্তম, আমরা 4 দিব। আর যদি মনে করেন যে সে উত্তর দিল সবগুলো ভুল হয়েছে তাহলে আমরা 0 দিব। যদি দেখেন যে সে একটা পেরেছে বাকিগুলো তার ভুল হয়েছে তাহলে চলতি মানের নিচে একেবারে, তাহলে 1 পাবে। আর যদি ধরেন যে 2টা হয়েছে তাহলে চলতি মানের চেয়ে একটু ভালো, তার মানে সে চলতি মান, তার মানে 2 দিব আমরা। তো এভাবে যদি সে 3টা হয় তাহলেও কিন্তু সে চলতি মানে পাবে। যদি 4টা হয়
তাহলে সে উত্তম পেয়েছে, অর্থাৎ কোডিং এ তাকে আমরা 3 দিব। আর এখানে যতটা আছে অর্থাৎ 5টা আছে, এখানে যদি 5টাই হয়ে থাকে তাহলে আমরা অতি উত্তম অর্থাৎ 4 দিব তাকে। তো আশা করছি বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা এবং শব্দ ভান্ডার আমরা কিভাবে কোডিংটা করব বুঝতে পেরেছি বেজলাইন টুলস দেখে। তাহলে চলেন আমরা এখন কোডিং ফর্মটাতে চলে যাই। তো এই হচ্ছে কোডিং ফর্ম। এখন আমরা দেখেন এই যে বর্ণজ্ঞান। তো এখন বর্ণজ্ঞানের ক্ষেত্রে আমার শিক্ষার্থী সবগুলো একেবারে পারেনি, মানে মোটামুটির চেয়ে একটু ভালো পেরেছে, মানে সে উত্তম, অর্থাৎ আমি এখানে তাকে 3 দিয়ে দিলাম। এবার ধ্বনি সচেতনতার বেলায় সে সবগুলো পড়তে পেরেছে কিন্তু তার একটু ভুল হয়েছে। তো এই ক্ষেত্রে আমি তাকে এখানে কোডিং এর বেলায় এখানে তাকে আমি 3 দিয়ে দিলাম। অর্থাৎ আমার এই যে শিক্ষার্থীটা রয়েছে এই শিক্ষার্থীটা আমি কিন্তু কোডিং করছি, অর্থাৎ রেকর্ড সংরক্ষণ করছি। এভাবে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ করতে হবে। তারপরে দেখেন শব্দ ভান্ডার। তো শব্দ ভান্ডারের বেলায় এই যে ডান পাশ বাম পাশ মিলানোর ক্ষেত্রে সে পেরেছে কিনা, সবগুলো পেরেছে কিনা। যদি সবগুলো পেরে থাকে তাহলে আপনি অতি উত্তম দিবেন, আর যদি না পারে তাহলে আপনি সেটা অনুযায়ী দিবেন। আর কোডিং নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি তার লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আই বাটনেও দেওয়া থাকবে। তো এখন শব্দ ভান্ডারের বেলায় আমার শিক্ষার্থী একটু কম পেরেছে। তো ডান পাশ বাম পাশ মিলান্তের ক্ষেত্রেও সে একটু কম পেরেছে, অর্থাৎ চলতি মানে হয়েছে তারটা। তো আমি এখানে 2 দিয়ে দিলাম। এখন আসেন সাবলীলতা, বোধগম্যতা, অনুসিদ্ধান্ত। তো এই 3টা আমরা একসাথে দেখে আসি, আর এই জন্য আমরা চলে যাব আমাদের বেজলাইন টুলসটাতে। তো এই হচ্ছে আমাদের বেজলাইন টুলস। আমরা এখন দেখব সাবলীলতা, বোধগম্যতা আর অনুসিদ্ধান্ত, এই 3টি। তো এখন এই যে সাবলীলতার ক্ষেত্রে আমরা যখন এই যে এই অনুচ্ছেদটি শিক্ষার্থীকে পড়তে দেব, তখন সে যদি ভালো করে পড়তে পারে আপনি নিজেই বুঝবেন সে কেমন পড়তে পেরেছে। যদি সে ভালো পড়তে পারে তাহলে সে অতি উত্তম, যদি তার চেয়ে একটু কম পারে তাহলে সে উত্তম, এর চেয়ে একটু কম হইলে তার মানে চলতি মানের চেয়ে একটু কম পারলে মানে মোটামুটির চেয়ে নিচে, তার মানে চলতি মানের চেয়ে নিচে যদি হয় তাহলে তাকে ওই অনুযায়ী এখানে দিবেন। আর যদি একেবারে পড়তে না পারে তাহলে 9 দিবেন, আর যদি ভুল পরে তাহলে 0 দিবেন। আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছেন সাবলীলতাটা। এবার বোধগম্যতায় চলে আসি। বোধগম্যতার জন্য আমরা এখন চলে যেতে পারি আমাদের। দেখেন এখানে একটা প্রশ্ন আছে 3 নং মনে হয় আছে 3 নং। এই যে হ্যাঁ এই যে 3 বেগম রোকেয়া। এই যে রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে 1980 সালে 9 ডিসেম্বর বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। এখন এটা যদি সে ভালো করে পড়তে পারে এবং পড়ে যদি এই যে এখানে যে প্রশ্নগুলি রয়েছে 3.1 মেয়েরা ঘরের বাইরে বের হতো না কেন, এখন এইগুলো যদি সে উত্তর করতে পারে, উত্তর দিতে পারে বা লিখতে পারে তাহলে কিন্তু আমরা বুঝে নিব তার বোধগম্যতা অর্জন হয়েছে, অর্থাৎ এটুকু পড়ে সে সুন্দরভাবে বুঝতে পেরেছে। আশা করছি বোধগম্যতার অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবার অনুসিদ্ধান্তের বেলায় চলে আসি। অনুসিদ্ধান্তের বেলায় আমরা একেবারে 9 দেখি তোমার পরিবার সম্পর্কে লিখো। এখন সে যদি এখানে পরিবার সম্পর্কে সুন্দর করে লিখতে পারে, অর্থাৎ এখানে যদি তার কোনো ধরনের বানান টানান ভুল না হয়, ব্যাকরণগত কোনো সমস্যা না থাকে, তারপরে বিরাম চিহ্নের ব্যবহারটাও সে ভালো করে লিখতে পারে, তাহলে কিন্তু আমরা বুঝবো যে সেটা সুন্দর করে সঠিকভাবে সে লিখতে পেরেছে। এখন যদি সে লিখতে না পারে তাহলে আমরা অবশ্যই তাকে 9 দিব, ভুল লিখলে আমরা 0 দিব, মোটামুটির চেয়ে নিচে হলে 1 এবং মোটামুটি হলে তাকে আমরা 3 এবং খুব ভালো যদি করে আমরা তাকে 4 দিব, অর্থাৎ অতি উত্তম দিব। তো আশা করছি এই অংশটুকু, অর্থাৎ যে 3টা অংশ বললাম যে সাবলীলতা, বোধগম্যতা, অনুসিদ্ধান্ত, এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন চলেন আমরা কোডিংটা একটু করে নিই। তো কোডিং এর জন্য আমরা কোডিং ফর্মে চলে আসবো। ফর্মে চলে আসার পরে এই যে সাবলীলতা আমার শিক্ষার্থী অতটা পারদর্শী না, সে যুক্ত বর্ণগুলো সঠিকভাবে বলতে পারছে না, এই জন্য আমি তাকে এখানে 2 দিয়ে দিলাম কোডিং এ। যেহেতু সাবলীলতায় সে পারেনি তার মানে বোধগম্যতাও তার অর্জন হয়নি, এই জন্য তাকে আমি কোডিং এ তাকে 2 দিয়ে দিলাম। এবার অনুসিদ্ধান্তের বেলায় আসি। অনুসিদ্ধান্ত ওই যে সে পরিবার সম্পর্কে লিখেছে সেখানে সে সুন্দর করে লিখতে পেরেছে কিনা, বা ওই যে রুকিয়ার গল্পটা পড়েছে সেখানে সে রুকিয়া সম্পর্কে তার ধারণা কতটুকু হয়েছে, সে প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে লিখতে পেরেছে কিনা, এই ক্ষেত্রেও কিন্তু আমরা বোধগম্যতা এবং অনুসিদ্ধান্তটা মূল্যায়ন সেখান থেকে করতে পারি। এখানে আমরা অনুসিদ্ধান্তের বেলায়ও তাকে আমরা কোডিং এ 3 দিয়ে দিলাম। এখন আমরা এই যে বাংলা পঠন দক্ষতার অংশটুকু শেষ করলাম। এবার আসেন বাংলা লিখন দক্ষতায়। লিখন দক্ষতায় আমরা জানি যে আমাদের একটা কাজ রয়েছে, এখানে সপ্তস্বয়ের ব্যবহার রয়েছে। দেখেন সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তরাল। তো আমরা ওই যে 3য় শ্রেণীর বাংলা বিষয়ে যে সময় কোডিং করেছি, রেকর্ড সংরক্ষণ করেছি, সেখানে কিন্তু আমরা সপ্তস্বরটা দেখিয়েছি। যদি সেই ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে সেখান থেকে আপনি স্পষ্ট একটা ধারণা পেয়ে যাবেন। আর যদি না দেখে থাকেন এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখন আমরা লেখার অংশে চলে যাই। দেখেন বাংলা লিখন দক্ষতা, সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা ও বানান, বিরাম
চিহ্ন, ব্যাকরণ জ্ঞান। এখন আমরা এইগুলো নির্ণয় করব। এগুলো নির্ণয় করার জন্য আমরা একটু বেজলাইন টুলসটা ওপেন করে নিই। চলে গেলাম আমাদের বেজলাইন টুলসে। এখন বেজলাইন টুলসে আমরা যে বোধগম্যতা, তারপর হচ্ছে সাবলীলতা, অনুসিদ্ধান্ত এগুলো নির্ণয় করলাম, এগুলোর বেলায় কিন্তু আমরা এগুলো পেয়েছি। দেখেন এই যে এখানে বেগম রোকেয়ার যে গল্পটা সে পড়লো, পড়ার পরে যে এখানে এই প্রশ্নগুলোর উত্তর সে লিখলো, এক্ষেত্রে কিন্তু আমরা লেখার দক্ষতা যাচাই করে ফেলেছি। এখানে কিন্তু সঠিক আকৃতি রয়েছে, লেখার মধ্যে সঠিক আকৃতি, সে সঠিক আকৃতিতে লিখতে পেরেছে কিনা, সে কি সমান্তরাল তার লেখাগুলা হয়েছে কিনা, উপরে নিচে ঠিক আছে কিনা, বা পাশে লাইনগুলা ঠিক আছে কিনা, লাইনগুলা আঁকাবাঁকা হয়েছে কিনা, এগুলো কিন্তু আমরা ওই সময় দেখে ফেলেছি। তারপরে সঠিক প্রবাহ, তার বর্ণগুলো তার সঠিক প্রবাহে সে লিখতে পেরেছে কিনা। তো এখন আমরা কিন্তু জেনে গেলাম সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তরাল, এই তিনটা এবং মাত্রা ও বানান, এই চারটা কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি। ওই যে রোকেয়ার প্রশ্নটা লেখা এবং তার পরিবার সম্পর্কে যে সে লিখেছে, সেখান থেকে আমরা কিন্তু এই চারটার ধারণা আমরা পেয়ে গেছি। এখন কিন্তু ওই অনুযায়ী আমরা কোডিং করতে পারবো। সে যদি সঠিক প্রবাহ অনুযায়ী লিখতে পারে, অর্থাৎ তার যদি বর্ণের প্রবাহটা ঠিক থাকে, তাহলে আমরা এখানে 4 দিতে পারি, অর্থাৎ অতি উত্তম দিতে পারি। যেহেতু আমার শিক্ষার্থী অতটা ভালো লিখতে পারেনি, সেজন্য আমরা তাকে এখানে 3 দিয়ে দিলাম। তারপরে সঠিক আকৃতি, তার আকৃতিটা ঠিক আছে কিনা বর্ণের, সেই জন্য এটাও এখানে তেমন ভালো করেনি, আমি এখানে 3 দিয়ে দিলাম। তারপরে দেখেন সমান্তরাল, তার লেখাগুলো একেবারে সোজাসুজি হয়েছে কিনা, লাইন ঠিক আছে কিনা, আঁকাবাঁকা হয়েছে কিনা। যদি আঁকাবাঁকা না হয়ে থাকে তাহলে আপনি অতি উত্তম দিবেন। যেহেতু আমার শিক্ষার্থীর অতটা সুন্দর হয়নি, তাই আমি এখানে 2 দিয়ে দিলাম। এবার মাত্রা ও বানান, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, তাই তার একটু গ্যাপ ছিল, তারপর বানানে একটু ভুল হয়েছে তার, সেজন্য সে সঠিকভাবে লিখতে পারেনি, এজন্য তাকে আমি এখানে চলতি মানের দিয়ে দিলাম। তারপরে আমরা আসি বিরাম চিহ্ন এবং ব্যাকরণ জ্ঞান। তো ব্যাকরণ জ্ঞানটাও কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তো এখন আমরা চলেন বিরাম চিহ্ন এবং ব্যাকরণ জ্ঞান এই দুইটা অংশ দেখে আসি। এই দুইটা অংশ দেখার জন্য এখন আমাদের চলে যেতে হবে বেজলাইন টুলসে। আমরা বেজলাইন টুলসে চলে আসলাম। বেজলাইন টুলসে চলে আসার পর এখান থেকে দেখেন আমাদের বিরাম চিহ্নের জন্য 8 নং এ যে প্রশ্নটা আমরা দেখেছিলাম, সেই 8 নং প্রশ্নটাতে চলে যায়। দেখেন কোন বাক্যটিতে দাড়ি চিহ্ন বসবে। তো এখানে সে যদি সঠিকভাবে দাড়ি চিহ্ন বসাতে পারে এবং এই যে 9 নম্বরে তার পরিবার সম্পর্কে লিখলো, সেখানেও যদি তার দাড়ি, কমা, কোলন, সেমিকোলন এগুলো যদি সব ঠিক থাকে, প্রশ্নবোধক চিহ্ন এগুলো যদি সব ঠিক থাকে, তাহলে কিন্তু সে অতি উত্তম। আর যদি কিছুটা ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু দেখেই বুঝবেন যে সে কোন ধাঁচের হয়েছে তার সেটা। তো এখন ওই অনুযায়ী আপনি তাকে কোডিং করে দিবেন। এবার আসি আমরা ব্যাকরণ জ্ঞানে। তো ব্যাকরণ জ্ঞানটা আমরা দেখেন একটু, ওই যে 5 নং প্রশ্নটা রয়েছে, দেখেন কোনটি সঠিক বাক্য। এখন এখানে কিন্তু এলোমেলো ভাবে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা আছে এবং একটা সঠিক বাক্য আছে। ধরেন এই যে এটা, অসহায় ব্যক্তিকে সাহায্য করা উচিত। এখন এখান থেকে সে যদি সঠিকটা দিতে পারে, তাহলে আমরা বুঝবো যে তার ব্যাকরণ সম্পর্কেও ভালো ধারণা রয়েছে। এখন সে যদি ভুল করে, তাহলে কিন্তু আমরা এখানে একেবারে 0, টাচ না করলে 9। আর যদি এখানে কিন্তু মোটামুটি আর কোনো অপশন নাই, শুধু সে সঠিক পেরেছে কিনা, টাচ করেছে কিনা, ভুল করেছে কিনা, এই 3টা অপশনই কিন্তু আমাদের এখানে কার্যকর। এই হচ্ছে ব্যাকরণ জ্ঞান যাচাই। তারপরে যে তার পরিবার সম্পর্কে লিখলো, সেখানে তার লেখার ক্ষেত্রেও তার ব্যাকরণ জ্ঞান ঠিক আছে কিনা, তাই সে কি ভাষা ঠিক লিখেছে কিনা, বাক্যগুলো সঠিকভাবে লিখতে পেরেছে কিনা, এটাও কিন্তু আমরা এখান থেকে যাচাই করতে পারি। তাহলে আমাদের হয়ে গেল কিন্তু সবগুলো। এখন আমাদের যে কোডিং ফর্মটি রয়েছে, অর্থাৎ রেকর্ড সংরক্ষণ ফর্মটি রয়েছে, সেই ফর্মটাতে চলে আসলাম আমাদের সেই ফর্মে। এখন আমরা এখান থেকে বিরাম চিহ্নের ক্ষেত্রে সে, ওই যে লেখার ক্ষেত্রে সে একটু গ্যাপ ছিল, বিরাম চিহ্ন সঠিক বসাতে পারেনি, সেই জন্য আমরা তাকে এখানে উত্তম দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম। তারপরে ব্যাকরণ জ্ঞানের বেলায়ও তার একটু গ্যাপ রয়েছে, সেই জন্য আমরা এখানে তাকে চলতি মানের দিয়ে দিলাম, অর্থাৎ 2 দিয়ে দিলাম। তো আশা করছি এই যে অংশটুকু, এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু একজন শিক্ষার্থীরটা করলাম, এভাবে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর করতে হবে। তো শিক্ষার্থীর শিখন অবস্থা যাচাই ও রেকর্ড সংরক্ষণ বা কোডিংটা আপনারা কিভাবে করবেন 4র্থ শ্রেণীর বাংলা বিষয়ে। তো যদি মনে হয় যে 5ম শ্রেণীরও বাংলা বিষয়ের কোডিং লাগবে, তাহলে আমি তৈরি করে দিব। আর যদি মনে করেন যে না, ওইটা লাগবে না, আমি পরবর্তীতে 3য় শ্রেণীর ইংরেজি বিষয়ের কোডিং কিভাবে করবেন বা 4র্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের কোডিং কিভাবে করবেন সেই ভিডিওটা নিয়ে আসবো। আশা করছি সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।